হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আরেকটা এডিটোরিয়াল অ্যানালাইসিস করব। প্রথম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হেডলাইনটা হচ্ছে ট্রাম্প এজেস টুয়ার্ড ইরান ওয়ার এক্সিট রিস্ক রিমাইন। এই যে এখানে এজ হচ্ছে যে মেইন ভার্ব, এটা একটা গ্রুপ ভার্ব বলতে পারি। এটার অর্থ হচ্ছে এজ টুয়ার্ডস, সামনের দিকে এগিয়ে যাওয়া। ট্রাম্প সামনের দিকে আগাচ্ছে, এগিয়ে যাচ্ছে। ইরান ওয়ার এক্সিট, ইরানের যুদ্ধ থেকে বাহির হতে। এই যে এক্সিট মানে হচ্ছে যে বাহির হওয়া। রিস্ক রিমেইন, যদিও ঝুঁকি থেকে যাচ্ছে। এখানে যেহেতু এটা একটা হেডলাইন, এখানে হচ্ছে দুইটা ফাইনিট ভার্ব, এটাও ফাইনিট ভার্ব, এটাও ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব অংশযুক্তই হচ্ছে দ্য ক্লজ, এটা ক্লজ 1, এটা হচ্ছে দ্য ক্লজ 2। একাধিক ক্লজ থাকলে অবশ্যই এখানে একটা লিঙ্কার থাকতে হবে। লিঙ্কারটাই হচ্ছে এখানে কনজাংশনটা এখানে হচ্ছে অনুপস্থিত। তবে এখানে যদি আরও স্পষ্ট করে পূর্ণাঙ্গ সেন্টেন্সটা যদি লিখতে চাই, এখানে হচ্ছে যে একটা কন্ট্রাস্ট বোঝানো হচ্ছে। যদিও সামনের দিকে আগাচ্ছে, তারপরেও ঝুঁকি রয়ে যাচ্ছে। এখানে যদি আমরা দো দিই এখানে, তাহলে তখন এই অংশটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ হবে। যেহেতু এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ রয়ে যাবে। আবার এখানে যদি আমরা যদি এই এজ শব্দটাকে যদি বিশ্লেষণ করি, এটার অর্থ হচ্ছে যে সচরাচর এটা সিনোনিম হচ্ছে যে কোনো কিছুর সীমানাকে বোঝায়। কোনো কিছু একদম শেষের অংশটাকে এজ বলা হয়, যেটা নাউন অর্থে ইউজ করা হয়। তবে এখানে ট্রাম্প যেহেতু সাবজেক্টের পরে ভার্ব হয়, তাই এটা ভার্ব অর্থে এখানে ইউজ করা হচ্ছে, যেটা সিনোনিম হচ্ছে তো গো ফরওয়ার্ড মানে হচ্ছে যে সামনের দিকে এগিয়ে যাওয়া, যেটা অ্যাডভান্স হওয়া, অগ্রগামী হওয়া, এইভাবে বোঝানো হচ্ছে। অপরপক্ষে এক্সিট এখানে নাউন অর্থে ইউজ করা হয়েছে। বাহির আবার অবস্থানভেদে সেটা কিন্তু আবার ভার্বও হতে পারে। যেমন এখানে যদি আমরা দেখি ইউএস মে এক্সিট ওয়ার উইকার, এই যে এখানে মেটা হচ্ছে যে মডেল ভার্বের পর হচ্ছে যে মেইন ভার্ব হয়। এখানে কিন্তু আবার এক্সিট কিন্তু মেইন ভার্ব অর্থে ইউজ করা হচ্ছে। তাহলে এখানে এক্সিট হচ্ছে যে নাউন অর্থে, এখানে হচ্ছে যে মেইন ভার্ব অর্থে। একটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচ পজিশনস সম্পূর্ণ ডিফাইন করবে এটা কোথায় আছে, সেভাবে এটা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে এভাবেই কিন্তু কাজ করবে। অনেক সময় অর্থটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে পার্টস অফ স্পিচের পজিশনের কারণে। এরপরে যেটা বলা হচ্ছে সাবটাইটেলের মধ্যে, আনরিসলভড ইস্যুস ইন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং থ্রেটেন ব্রডার টক্স উইদিন 60 days। এই যে এখানে একদম মেইন ভার্ব হচ্ছে দ্য থ্রেট থেকে থ্রেটেন, হুমকির মধ্যে ফেলে দিয়েছে, ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ব্রডার টক্স, কি বিষয়টাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে? যে দীর্ঘায়িত যে আলোচনা, সেটার কারণে কিন্তু এটা আরও বেশি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এখানে যদি ভাবার্থ বুঝি, এটা সঠিকভাবে ট্রান্সলেশন করি, তাহলে যে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, এভাবে কিন্তু আমরা ট্রান্সলেশনটা করলে খুব সুন্দর হয়। এই যে থ্রেট থেকে থ্রেটেন, ইএন যুক্ত করে হচ্ছে যে ভার্ব হয়েছে। যেমন আমি যদি বলি ব্ল্যাক, ইএন যুক্ত করে ব্ল্যাক এন, কালো করা। যেমন রেড এন, লাল করা। হোয়াইট এন, সাদা করা। যেমন স্ট্রেংথ নাউন, তাহলে স্ট্রেংথেন, শক্তিশালী করা। এখন এটা যদি ভার্ব হয়, সাবজেক্ট হচ্ছে যে অমীমাংসিত বিষয়, আনরিসলভড ইস্যুস। অমীমাংসিত বিষয় শব্দের আগে যদি ইউএন যদি প্রিফিক্স থাকে, সেটা সর্বদা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। অমীমাংসিত বিষয়, ইস্যুগুলা ইন মেমোরেন্ডাম, যে স্মারকলিপি। মেমোরেন্ডাম শব্দটা হচ্ছে যে সিঙ্গুলার। এখন এটাকে যদি আমি সিঙ্গুলার করতে চাই, ফ্লোরাল করতে চাই, মেমোরেন্ডা, ইউএম এর পরিবর্তে আ যুক্ত হবে। যেমন ডেটাম, আবার যদি বলি এরকম ডেটাম, তাহলে এটা বলতে পারি আমি ডেটা, এরকম। তাহলে পরস্পর যে একটা বোঝাপড়া, স্মারকলিপি, সে অমীমাংসিত বিষয়গুলা 7 দিনের মধ্যে যে আলোচনার কথা, সেটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, এভাবে বোঝানো হচ্ছে। এখানে থ্রেটেন হচ্ছে দ্য মেইন ভার্ব, আনরিসলভড ইস্যুস এখান থেকে শুরু করে একদম এখানে এটা হচ্ছে দ্য সাবজেক্ট হচ্ছে দ্য নাউন ফ্রেজ। কোন বিষয়টাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে বা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, সেটা হচ্ছে দ্য ব্রডার টক্স এখানে নাউন, তাহলে এটা একটা অবজেক্ট। উইদিন 60 days, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা সময়কে ইন্ডিকেশন করা হচ্ছে। আমরা একটু ভিতরে কি বলেছে একটু বিস্তারিত এইভাবে অ্যানালাইসিস করবো আমি প্রত্যেকটা সেন্টেন্সকে। এভাবে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমাদের রিডিং স্কিল, গ্রামার, ওয়ার্ড অ্যানালাইসিস এবং সাথে সাথে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলগুলো কিন্তু বৃদ্ধি পাবে।
উইথ এ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর পিস উইথ ইরান। এই যে কমা আছে তাহলে বুঝাইতে হবে এটা সেন্টেন্সের ভিতরে কিন্তু একটা সাবজেক্টের আগের একটা অংশ, যে উইথ আ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এগ্রি থেকে এগ্রিমেন্ট, যে চুক্তিটা হয়েছে চুক্তিটার কাঠামো ফ্রেমওয়ার্ক, এখনও চুক্তিটা চূড়ান্ত হয়নি, যেটার এটার একটা ফ্রেমওয়ার্ক, যে এটা একটা প্রাথমিক একটা আলোচনা এরকম। ফর ফিচ শান্তির জন্য, ফিচের ভার্ব হচ্ছে যে ফেসিফাই, মনে রাখতে হবে। তাহলে শব্দের পরে এফওয়াই যুক্ত থাকলে সেটা হচ্ছে যে ভার্বে রূপান্তর হবে। উইথ ইরান, ইরানের সাথে শান্তির জন্য যে চুক্তির কাঠামোটা মাধ্যমে, এই যে এই অংশটা হচ্ছে যে মাধ্যমে, কিভাবে মাধ্যমে, হাউ দ্বারা প্রশ্ন করলে হচ্ছে, তাই এটা হচ্ছে যে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদিও প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে কিন্তু বাস্তবে আমরা যদি রিয়ালিটি যদি বিবেচনা করি হাউ দ্বারা প্রশ্ন করা হচ্ছে বিদায়, তাহলে এটা অ্যাডভার্ব। সেটা আরও সেন্টেন্সটা পড়লে আমরা একদম ক্লিয়ার হব। US President Donald Trump may have found a way to exit an unpopular war while easing global energy prices. এই যে may modal verb, have to have verb, found ফিফি from, মডেল ভার্বের ফার্স্ট টেন্স, মডেল ভার্বের পরে যখন হ্যাভ হবে তখন এটা হচ্ছে দ্য ভার্বের ফিফি, মডেল ভার্বের পরে হ্যাভ তারপরে ফিফি ফর্ম হলে এটা হচ্ছে দ্য মডেল ভার্বের ফার্স্ট টেন্স ইন্ডিকেশন করে। মে মানে যেটা কোনো কিছু সম্ভাবনা হতে পারে, তারা মে হ্যাভ ফাউন্ড খুঁজে পেতে পারত, কথাটা এরকম আনরিয়াল কন্ডিশনাল অর্থ ইউজ করাবে। তাহলে এই যে US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা হচ্ছে দ্য সাবজেক্ট। আবার আরেকটা বিষয়, মডেল ভার্বের পর বেস ফর্ম হয় কিন্তু হ্যাভ থাকলে বা ভি থাকলে মডেল ভার্বের পরবর্তী অংশটা সর্বদা ফিফি ফ্রম হবে। তাহলে একটা ওয়ে, একটা উপায় খুঁজে পেতে পারত, টু এক্সিট বাহির হতে, এখানে কিন্তু ভার্ব ফর ইউজ করা হচ্ছে। অ্যান আনপপুলার ওয়ার্ড, যে এটা একটা অজনপ্রিয়, যে মানে অন্যরকম একটি সবার কাছে, কিন্তু এটার জন্য আমেরিকাকে ইগনোর করেছে, এই জন্য এটাকে আনপপুলার ওয়ার্ড, এরকম একটা অজনপ্রিয় যুদ্ধটাকে বাহির হতে পারত, উপায় খুঁজতে পারত। ওয়াইল ইজিং গ্লোবাল এনার্জি ক্রাইসিস, মানে এই যে এখানে আরেকটা বিষয়, ওয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে সরাসরি ভার্বটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে। এই যে ইজ, আমরা জানি ইজ, এটা ইজি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার ভার্ব হচ্ছে ইজ। ওয়াইল পরে যদি সাবজেক্ট থাকে তখন এটা আমরা বলবো যে এটা একটা ক্লজ। ওয়াইলের পরে যেহেতু সাবজেক্ট নাই তাহলে এটা কিন্তু ক্লজ না, এটা হচ্ছে ফ্রেজ, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। সেক্ষেত্রে ওয়াইল কনজাংশন না হয়ে ওয়াইল হবে প্রেপোজিশন অর্থ ইউজ করা হবে। তাহলে ওয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকলে একদম সোজা কথা ভার্ব প্লাস আইএনজি হবে। ইজিং গ্লোবাল এনার্জি প্রাইসেস, মানে বৈশ্বিক জ্বালানি মূল্যটাকে আরও বেশি সংবেদনশীল সহজযোগ্য করার এই উদ্দেশ্য করে, মানে কথাটা বলা হচ্ছে যে ইরানের সাথে যে কাঠামোটা করেছে সে কাঠামোর মাধ্যমে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আগে থেকে ইঙ্গিত দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প জ্বালানির প্রাইসেস এটাকে অজুহাত করে উনি যে কোনো একটা উপায় খুঁজে বের করতে পারত আগে থেকে ইরানের যুদ্ধ থেকে বের হতে, এভাবে বোঝানো হচ্ছে। এই যে বিশাল একটা সেন্টেন্স, একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছি, সাবজেক্ট কিন্তু একটা, ওয়াইল এখানে কিন্তু কনজাংশন না, ওয়াইল হচ্ছে প্রেপোজিশন, এটার আগে যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বিশাল সেন্টেন্স হওয়া সত্ত্বেও একটা মাত্র ফাইনাইট ভার্ব হিসেবে ক্লজের সংখ্যা একটা, এটা হচ্ছে আবার সিম্পল সেন্টেন্স। ইয়েট অ্যাডভার্ব, তবু দ্য ডিল ফল শর্টস অফ মেনি, যদিও চুক্তিটা মোটামুটি একটা মেমোরেন্ডাম করেছে, যদিও চুক্তিটা ফল শর্টস অফ এই ফ্রেজটার অর্থ হচ্ছে ঘাটতি থেকে যাওয়া, ঝরে পড়া বা অনেক কিছু থেকে বঞ্চিত হওয়া, যদি সরাসরি এইভাবে যদি অর্থটা প্রকাশ করি। ম্যাটাফরিক্যাল মিনিং অর্থ হচ্ছে ঘাটতি রয়ে গিয়েছে, যেটা শর্টেন্স, যেটা শর্ট অফ, ডিসঅ্যাডভান্টেজেস, অনেকগুলো অসুবিধা। মেনি অফ হিজ অরিজিনাল গোলস, অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাকচুয়াল যে লক্ষ্যটা, অনেকগুলো লক্ষ্য থেকে সে বঞ্চিত হয়েছে, যেগুলো ঝরে পড়ে গিয়েছে। ফল এখানে ভার্ব, দ্য ডিল হচ্ছে দ্য সাবজেক্ট বা নাউন ফ্রেজ। স্পোজিং, এই যে নন ফাইনাইট ভার্ব, যতক্ষণ আর একটা ক্লজ পাচ্ছি না, একটা ক্লজ হবে একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটা হয়ে যাওয়ার পরে বাকি সবগুলো নন ফাইনাইট ভার্ব। এবার একাধিক ভার্ব থাকলে একটা মেইন ভার্বের পরে
যদি অন্য কোনো ভার্ব থাকে সেটা আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে বিবেচনা করবো, বেশিরভাগ ক্ষেত্রে বাউ প্লাস আইএনজি হবে। এক্সপোজিং হিম টু ক্রিটিসিজম, সে তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছে, মানে তার প্রতি কিন্তু সমালোচনা প্রকাশ পাচ্ছে অন্যদের থেকে। কাদের থেকে? ফার্টি হকস, এটা হচ্ছে একটা পাখিকে বোঝায় সচরাচর, কিন্তু ফার্টি হকস মানে হচ্ছে দলের ফাঁকি থেকে, কথাটা কিন্তু এরকম না। এই যে এটা হচ্ছে একটা ম্যাটাফর, পলিটিক্যালি ভাষায় হচ্ছে রাজনীতির ভাষায় পাখিকে, এটা এমন কিছু হচ্ছে বাজ পাখি যেগুলো হচ্ছে যে কোনো বিষয়কে তীব্রভাবে আক্রমণ করবে, অপোজিট লিটার বা তার সমকক্ষ কোনো ব্যক্তি, এটাকে বলা হয় ফার্টি হকস, যেটা ও পাখির সাথে ওই সমস্ত ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে অদৃশ্যমানভাবে। এটা একটা ম্যাটাফরিক্যাল মিনিং। অ্যান্ড লিভ ইন আর একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে যে এই যে এক্সপোজিং বা প্লাস আইনজি দিয়ে শুরু হয়েছে, অ্যান্ডের ফোরও বা প্লাস আইনজি দিয়ে শুরু হচ্ছে, তাহলে অ্যান্ডের আগে যা, অ্যান্ডের ফোরও তা। এই যে এটা একটা হচ্ছে, আমরা যদি বলি এটা একটা নাউন ফ্রেজ বা জেরান্ড, এখানে এক্সপোজিং জেরান্ড হিসেবে কাজ করছে, এটা জেরান্ডিয়াল ফ্রেজে বলতে পারি। আবার বা প্লাস আইনজি এটাও কিন্তু জেরান্ডিয়াল ফ্রেজ, তাহলে এটা একটা প্যারালাল স্ট্রাকচারস। আবার আরেকটা নন ফাইনাইট ভার্ব পাচ্ছি, মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব হওয়ার পরে যতগুলো ভার্ব আসবে একই সিম্পল সেন্টেন্সে, একই ক্লজে, সবগুলো নন ফাইনাইট ভার্ব। লিভ ইন দ্য ইউএস স্ট্র্যাটেজিক্যালি উইকার, এই যে উইকার হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে দ্য অ্যাডভার্ব, মানে ইউএসএকে কৌশলবদ্ধভাবে খুব দুর্বল করে ফেলতেছে, দুর্বল হিসেবে রেখে যাচ্ছে। দেন বিফোর দ্য কনফ্লিক্ট, দ্বন্দ্ব বা যুদ্ধটা হওয়ার আগে যেরকম যে অবস্থানটা ছিল সে অবস্থানের চাইতে আরও বেশি দুর্বল রয়ে যাচ্ছে ইউএসএ যুদ্ধের পরে। কিন্তু তার মানে আমেরিকার হারার কথা বলতেছে, আমেরিকা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে, এটাই বলতেছে। আবার আমরা যদি দেখি একই সেন্টেন্সটা এখানে কিন্তু যেটা দেখি আবার হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব পেয়েছি। ভার্ব একাধিক থাকতে পারে, আমি ফাইনাইট ভার্ব উপর হিসাব করে সেন্টেন্সটা তৈরি করব। এখন আমি যদি চাই এই সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্স করতে পারবো, এই সেন্টেন্সকে আমি কম্পাউন্ড করতে পারবো। শুধু এই যে এক্সপোজিং শব্দটাকে নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট করবো, লিভ ইনকে নন ফাইনাইটকে ফাইনাইট করবো। তাহলে এখানে নন ফাইনাইটকে ফাইনাইট করলে তিনটা ক্লোজ হচ্ছে, এবং তিনটা ক্লোজের জায়গায় যদি আমি কোঅর্ডিনেটিং কন্ডিশন নিয়ম অনুসারে যদি অ্যান্ড, ভার্ব, অর দিই, তাহলে এটা কম্পাউন্ড। তাহলে তিনটা কম্পাউন্ড সেন্টেন্সের তিনটা মেইন ক্লসে রূপান্তর করার জন্য প্রত্যেকটা মেইন ক্লস হিসাবে আমাকে প্যারালাল স্ট্রাকচার দিতে হবে, শেষেরটার আগে এখানে অ্যান্ড দিলে হয়ে যাবে। আবার এই যে প্রথমটাকে মেইন ক্লস লেখি, আবার যদি আমি সাবঅর্ডিনেট ক্লস দিই নিয়ম অনুসারে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লসে যদি রূপান্তর করতে পারি, তাহলে আবার এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখেছে কীভাবে নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্ব করা মানে ফ্রেজ থেকে ক্লজে রূপান্তর করা, এবং গ্রহণযোগ্য কনজাংশন আনার মাধ্যমে আমরা এটাকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করতে পারি। পরে বলা হচ্ছে 3 months আফটার লঞ্চিং অ্যাটাক অন ইরান, আবার একটা অ্যাটাক এখন নাউন অর্থে ইউজ করা হচ্ছে। ইরানের উপর যে লঞ্চ শুরু করা, যেটা সিনোনিম হিসেবে আমরা ইনিশিয়েট বলতে পারি, এটাকে আমরা বিগিন বলতে পারি, স্টার্ট বলতে পারি। তাহলে এই যে আফটার টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পর বা প্লাস আইনজি হবে, সর্বদা মনে রাখতে হবে। ইরানের উপর যে আক্রমণ শুরু হওয়ার 3 মাস পরে, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাক্যের শুরুতে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, বুঝে নেবে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের পরেই সাবজেক্ট, এবং ওটার পর একটা কমা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ সাবজেক্ট থেকে আলাদা করার জন্য। যদি কমাটা না দিলে তাহলে ওটাও সাবজেক্টের অংশ মনে করে ফেলতে হবে, এটা ভুল হবে। ট্রাম্প অ্যাপ্রুভড, এই 3 মাস পরে ট্রাম্প অনুমোদন দিয়েছিল এই মেমোরেন্ডাম, একটা স্মারকলিপি, আন্ডারস্ট্যান্ডিং, যে বোঝাপড়া। মার্কিং আবার একটা নন ফাইনাইট ভার্ব, ইতিমধ্যে ফাইনাইট ভার্ব পেয়ে গিয়েছি। খুবই সিম্পল বিষয়, সাবজেক্টের যেটার আগে সাবজেক্ট সেটা ফাইনাইট ভার্ব, সেটাই টেন্স অনুসারে পরিবর্তন হবে। একই সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে একই ক্লজে যদি একাধিক ভার্ব আছে, সবগুলো অধিকাংশই হচ্ছে দ্য ভার্ব প্লাস আইএনজি, নন ফাইনাইট ভার্ব। এটাকে চিহ্নিত করেছে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ব্রেক থ্রু মানে কি? সফলতা। এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। আমরা জানি ব্রেক মানে কোনো কিছু ভেঙে যাওয়া, থ্রু হচ্ছে যে এটা একটা প্রেপোজিশন, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। যখন একসাথে হবে ব্রেক থ্রু, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড যেটার অর্থ সফলতা, যেটা সাকসেস, যেটা উইন সিনোনিম হিসাবে। তাহলে এটা উল্লেখযোগ্য, খুব গুরুত্বপূর্ণ। সিগনিফিক্যান্টকে আমরা ইম্পারেটিভ বলতে পারি, ভাইটাল বলতে পারি, পার্ট অ্যান্ড পার্সেল বলতে পারি, এটাকে আমরা ম্যান্ডেটরি বলতে পারি, এটা মাস্ট বলতে পারি, বিশাল কিছুকে বলতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটি সফলতা ইন টক্স, আলোচনায়। অর্থাৎ
মানে ট্রাম্প যে অনুমোদন দিয়েছে 3 মাস পরে, কিন্তু এটা একটা বিশাল একটা রাজনীতির ময়দানে এই কূটনৈতিক সম্পর্কের মধ্যে যে বোঝাপড়ার মধ্যে বিশাল একটা সফলতা হিসেবে বলা যেতে পারে। কিন্তু ইরান এগ্রিডের পরে সবসময় কিন্তু ইনফিনিটিভ পাবে। ইরান রাজি হয়েছে রিওপেন, তাহলে এটা ফাইনাইট ভার্ব অফ, এটার আগে সাবজেক্ট আছে টু রিওপেন, পুনরায় ওপেন করা, খোলা। এবং মেমোরান্ডাম করার পরে ইরান কিন্তু একমত হয়েছে যে স্ট্রেইট অফ হরমুজ প্রণালীটা খুলে দিবে। এই যে প্রণালীকে আমি আগেও বলেছিলাম, প্রণালীকে আমরা সিনোনিম হিসেবে কিন্তু করিডোর বলতে পারি। করিডোর মানে হচ্ছে সরু পথ, এবং এটাকে চোক পয়েন্ট বলতে পারি সরু পথকে। তাহলে স্ট্রেইট, করিডোর, চোক পয়েন্ট আমরা ট্রান্সলেশনে ইউজ করতে পারি সমস্ত সিনোনিমগুলো। তাহলে ইরান যে একমত হয়েছে পুনরায় খুলবে স্ট্রেইট অফ হরমুজ প্রণালীটা খুলে দিবে, এই অংশটার মধ্যে এগ্রিড ফাইনাইট ভার্ব অফ, টু রিওপেন হচ্ছে দ্য নন ফাইনাইট ভার্ব অফ, ইনফিনিটিভ। তাহলে আমি বলেছিলাম একটা ফাইনাইট ভার্ব খুঁজে পেলে বাকিগুলো ভার্ব প্লাস আইএনজি হবে, সেটা কিন্তু না। ভার্ব প্লাস আইএনজি হবে বেশিরভাগ ক্ষেত্রে, সর্বদা কিন্তু না। অনেক সময় হচ্ছে যে নির্দিষ্ট কিছু ভার্বের পরে হচ্ছে যে ইনফিনিটিভ হয়, যেমন ওয়ান্টের পরে ইনফিনিটিভ হবে, যেমন লিসেনের পরে ইনফিনিটিভ হবে, নির্দিষ্ট কিছু ভার্বের পরে ইনফিনিটিভ হবে, তবে সেটাও নন ফাইনাইট ভার্ব হিসেবে, তবে সর্বদা সবগুলো ভার্ব প্লাস আইএনজি হবে সেটা কিন্তু না। পটেনশিয়ালি যেটা কার্যকরভাবে, লোয়ারিং যেটা হ্রাস করবে, লেসেন করবে, ডিক্রিজ করবে, ইউএস গ্যাস লাইন প্রাইসেস, যে ইউএসের যে মানে গ্যাসের মূল্য সেটা কিন্তু খুব দ্রুত কিন্তু কমিয়ে দিবে। আবারও আমরা একটা সিম্পল সেন্টেন্স পেয়েছি, একটা মাত্র ফাইনাইট ভার্ব। দ্য পাকিস্তান মিডিয়েটেড উইল কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, ডিল এখানে নাউন, পাকিস্তান মিডিয়েটেড দুইটা ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ড হবে মাঝখানে হাইপেন থাকলে সেটা কম্পাউন্ড ওয়ার্ড, এবং এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। পাকিস্তানের মধ্যস্থকারী যে চুক্তিটি, হাউএভার যাই হোক, অ্যাডভার্বিয়াল কানেক্টরস, মানে কোনো কিছু কন্ট্রাস্ট, কোনো কিছু বৈপরীত্য, কোনো কিছু নেগেটিভ কিছু থাকা সত্ত্বেও, একমত না হওয়া সত্ত্বেও বিষয়টাকে মেনে নেওয়া, এটাই মানে হাউএভার। রিকোয়ার্স ইউএস কনসেশনস, কনসেশন মানে কি, যেটা অনেক কিছু ছাড় দেওয়া হচ্ছে, মানে ইউএসের পক্ষ থেকে যে অনেক কিছু চাপ দেওয়া হয়েছে, কনসেশন মানে হচ্ছে এটাই। এই যে এস এখানে মেইন ভার্ব হচ্ছে রিকোয়ার্স, সাবজেক্ট তাহলে দ্য পাকিস্তান মিডিয়েটেড ড্রিল, এটাই হচ্ছে দ্য সাবজেক্ট। পাকিস্তানের মধ্যস্থকারী চুক্তির মধ্যে হচ্ছে যে ইউএসকে অনেক বেশি ছাড় দিতে হয়েছে, ছাড় দেওয়ার প্রয়োজন হয়েছে, মানে ইরান লাভবান হয়েছে। ইনক্লুডিং, এটা একটা আমি বলেছিলাম আগে, অন্তর্ভুক্ত, ইনক্লুডিং সবসময় প্রেপোজিশন বা প্লাস আইএনজি হলো, এটা পার্টিসিপল প্রেপোজিশন, এবং টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পর বার প্লাস আইএনজি হয়। এই যেমন ডিফারিং মানে দেরি করা, টক্স আলোচনায় দেরি করা, অন ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম বিলম্ব করা, ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেটা বিলম্বে নিয়ে যেতে হবে। ট্রাম্প স্ট্রেটেড ওয়ার অবজেক্টিভ মানে উদ্দেশ্য, এই ট্রাম্পস এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে স্টেটেড ওয়ার অবজেক্টিভ এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ, অর্থাৎ যেটা বলা হচ্ছে পাকিস্তানের মধ্যস্থকারী যে চুক্তিটা, আমেরিকাকে অনেক ছাড় দিতে হচ্ছে, অপর পক্ষে ইরানেরও একটা যে বিষয় সেটা হচ্ছে তাদের পারমাণবিক কর্মসূচিটা বিলম্ব করতে হবে, এটাও হচ্ছে যে ট্রাম্পের অন্যতম একটি উদ্দেশ্য। এভাবেই যদি আপনারা যদি অ্যানালাইসিস করেন, আপনি কোন ওয়ার্ডটা কীভাবে ইউজ করতেছেন প্র্যাকটিক্যাল ওয়েতে সেটা যেমন জানবেন, প্রত্যেকটা সেন্টেন্সকে কীভাবে অনুবাদ করতেছেন সেটাও প্র্যাকটিক্যালি জানতেছেন, প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার জানতেছেন, অনেকগুলো গ্রামেটিক্যাল পয়েন্ট চলে আসতেছে, এবং আবার আপনি এটা পড়ার পর নিজ থেকে কিন্তু ওই সেন্টেন্সগুলোকে নিজের মতো করে সামারাইজ করার চেষ্টা করতে হবে, লিখতে হবে। তাহলে রিডিং, কম্প্রিহেনশন প্র্যাকটিস, গ্রামার, ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং, এভরিথিং, মানে মেইনলি ইন ওয়ান, একটার ভিতর অনেক কিছু। এভাবে যদি আপনার প্রিপারেশন ব্যাংকের জন্য, বিসিএসের জন্য যদি প্রস্তুতি নিতে চান, আমার নিউজ পেপার অ্যানালাইসিসে ভর্তি হয়ে যেতে পারেন, আমার চলমান কোর্সে ভর্তি হতে পারেন, আর একটা কোর্স আমি সামনে শুরু করতে যাচ্ছি সেটাতে ভর্তি হয়ে যেতে পারেন।